ভিউয়ার্স ওয়েলকাম টু দ্য জিওপলিটিক্যাল শো দ্য চেসবোর্ড, যেখানে আমরা বিভিন্ন ভূরাজনৈতিক ঘটনার একটি সিস্টেম্যাটিক এক্সপ্লেনেশন কিংবা ব্যাখ্যা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। আমি আপনাদের হোস্ট ফারহান ইন্তিশার খালেদ। মূলত বাংলাদেশ এবং বিশ্ব রাজনীতিতে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, সেটি কেন ঘটছে, ঠিক কী কারণে ঘটছে, কত দিন ধরে ঘটছে, এই সকল প্রশ্নের উত্তর আপনাদের কাছে সিস্টেম্যাটিকভাবে তুলে ধরা এবং এক্সপার্ট ভ্যালিডেটেড কিছু ডিসকাশনস আপনাদেরকে উপহার দেবার জন্যই মূলত আমাদের শোটি গড়ে তোলা হয়েছে। আশা করি প্রত্যেকটি এপিসোড থেকে আপনারা বুঝতে পারবেন ডিসকাশনটি কেন করা হচ্ছে এবং এর সিগনিফিক্যান্স কতটা গুরুত্বপূর্ণ। আমাদের আজকের টপিক মূলত যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার যে পিস প্রসেসটা রয়েছে সেটি কোন দিকে আগাচ্ছে, সেটিতে কেন ফাটল ধরলো, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এটির ভবিষ্যৎ কী এবং পরবর্তীতে অন্য কোনো চুক্তি আমরা স্বাক্ষর করতে পারি নাকি। আমাদের সাথে এই বিষয়ে আজকে যিনি কথা বলতে আসছেন তিনি এই বিষয়ে একজন বিশিষ্ট বিশেষজ্ঞ, যিনি কিনা একটি গবেষণা প্রতিষ্ঠানে একজন রিসার্চ ডিরেক্টর হিসেবে রয়েছেন। তাহলে আর দেরি না করে চলুন আমাদের আজকের এপিসোড এখান থেকে শুরু করি। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর আব্দুল্লাহ আল ইউসুফ, তিনি রিসার্চ ডিরেক্টর ওসমানী সেন্টার ফর পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্ল্যাটফর্মে আবারও আসার জন্য। আপনি কেমন আছেন স্যার? ধন্যবাদ আপনাকে, ভালো আছি। স্যার, আপনার তো অনেক ব্যস্ততা আছে, আপনি অনেক কিছু নিয়ে আপনি বিজি আছেন, তো তাও যে আপনি আমাদের জন্য সময় করতে পেরেছেন আমরা ট্রুলি গ্রেটফুল। এবং আমাদের আজকে যে টপিকটা মূলত ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার যে পিস প্রসেসটা আছে সেটিতে কেন ফাটল ধরলো, এবং এই নিয়ে কিন্তু স্যার আপনি অনেকবার কথা বলেছেন আমাদের প্ল্যাটফর্মে। তো প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি একের পর এক কোনো না কোনো একটা ডিস্ট্রাকশন হচ্ছে, অথবা যে পিস প্রসেসটা হচ্ছে সেখানে কোনো ভায়োলেশন ঘটছে, অথবা দেখা গেছে তারা যে ডকুমেন্টে স্বাক্ষর করছে সেটাকে ভায়োলেট করা হচ্ছে। তো আমরা যে এখন প্রেজেন্ট কনটেক্সটে যে দেখতে পাচ্ছি যে মিসাইল এবং ড্রোন কাউন্টার অ্যাটাক দুটি ঘটে যাচ্ছে, যে ইরান আপনার যে গালফ কান্ট্রিগুলো রয়েছে, গালফ কোঅপারেশন কাউন্সিলের যে দেশগুলো রয়েছে সেখানে যে ইউএস বেসেসগুলো রয়েছে, বেসেসগুলোর উপর যে আক্রমণ করছে সেটা আমরা দেখতে পাচ্ছি। আবার অবশ্যই ইউএসও তো আপনার ইরানের যে কোস্টাল বেল্টটা রয়েছে, সাউদার্ন বেল্টে বিভিন্ন শহরে আক্রমণ করছে। এই আক্রমণ এবং পাল্টা আক্রমণ কেন নতুন করে শুরু হলো স্যার? ধন্যবাদ। প্রসঙ্গটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, পুরো পৃথিবী ব্যাপারটাকে লক্ষ্য করছে। আমরা সবাই জানি যে মার্কিন এবং ইরানের মধ্যে যে যুদ্ধটা চলছে এটা শুধুমাত্র দুটো দেশের মধ্যে যুদ্ধ না, এটা শুধুমাত্র একটা আঞ্চলিক সংঘাত না, এর ইম্প্যাক্টটা পুরো বিশ্বের উপরে এসে পড়ছে। বিকজ আমরা সবাই জানি যে হরমুজ প্রণালীর গুরুত্বটা কতটুকু। পুরো বিশ্বের যে পরিমাণ তেল চলাচল হয় সমুদ্র পথে তার 20% 1/5 হরমুজ প্রণালী দিয়ে ক্রস করতে হয়। সো এই প্রণালীটা যখন নন ফাংশনাল থাকে, তেলের সরবরাহ যখন নাকি কমে আসে, তার ফলটা কিন্তু আমাদের মতো দরিদ্র দেশগুলোতেও এসে পড়ে। জ্বালানি তেল থেকে শুরু করে, সার থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের জিনিস আছে যেগুলো ওখান দিয়ে যে সাপ্লাইটা হয় সেই সাপ্লাইয়ের উপর নির্ভরশীল। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, পুরো বিশ্ব খুব গভীরভাবে দেখছে। সবাই আশায় বুক বেঁধেছিল যে একটা MOU, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, সাইন হয়েছে দুটো দেশের মধ্যে। সবাই খুব আশাবাদী ছিল যে এবার হয়তোবা আমরা একটা শান্তিপূর্ণ সমাধানের দিকে এগিয়ে যাচ্ছি। বাট আনফর্চুনেটলি যেটা আপনি বললেন যে খুব এক মাস হতে না হতেই দি 23rd ডে অফ সাইনিং দি MOU দেখা গেল দুপক্ষই এটাকে ভায়োলেট করেছে। তো প্রশ্নটা উঠতে পারে যে আমাদের আশাবাদটা কি ভুল ছিল কিনা, বা MOUটা কি যথার্থ ছিল না, হয়তোবা যে এটা হয়তো এভাবেই মুখ থুবড়ে পড়ার কথা ছিল, কিংবা আর কি হতে পারে কারণ। এখানে কতগুলো জিনিস বোঝার আগে আমি শুরুতেই একটা জিনিস বলি। আমি আগেও একটা পডকাস্টে আপনাকে বলেছিলাম যে কোনো ধরনের চুক্তিকে নস্যাৎ করে দেওয়ার জন্য কিছু স্পয়লার থাকে। আমরা জানি যে এখানে স্পয়লার হিসেবে, একটা সম্ভাব্য স্পয়লার হিসেবে কাজ করছে ইসরায়েল। কারণ ইসরায়েল শুরু থেকে কখনোই চায়নি যে চুক্তিটা হোক। তাদের মনে হয়েছে যে চুক্তির মাধ্যমে তাদের স্বার্থ বিঘ্নিত হয়েছে। সো ইসরায়েলের একটা প্রভোকেশন থাকতেই পারে, বিশেষ করে আইপ্যাক যেটা আছে, আইপ্যাক লবি, তারা হয়তো ট্রাম্পের উপর নানাভাবে তাকে মোটিভেট করার চেষ্টা করেছে যে দিস ইজ এ লুজিং কনসার্ন, এই ধরনের একটা চুক্তি সাইন করাটা তোমার ঠিক হয়নি। এখানে আমেরিকা হিউমিলিয়েটেড হয়েছে, আমেরিকার পরাজয়ের দলিলের মতো হয়ে গেছে এটা। সো মেবি দে হ্যাড বিন ট্রাইং সিন্স দ্য বিগিনিং টু জাস্ট স্ক্র্যাপ দি MOU। আর বাস্তব ক্ষেত্রে যেটা হয়েছে, আমরা যেটা জানি যে কেন এই চুক্তিটা হঠাৎ করে হয়ে গেল, স্টল হয়ে গেল।
এটা একটা অন্যতম কারণ হচ্ছে আমরা যখনই একটা নেগোসিয়েশন টেবিলে বসি দুটো পক্ষই কিন্তু নেগোসিয়েশন টেবিলে বসার সময় উই গেইন সাম লিভারেজ, আমরা কিছু লিভারেজ তৈরি করি, যে লিভারেজটা হাতে রেখে তখন আমি কথা বলি যাতে দি আদার সাইড রিয়ালাইজেস যে সে যদি আমার সঙ্গে এক ধরনের চুক্তিতে নিজেকে আবদ্ধ না করে তাহলে তার ফার্দার ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা আছে, বা আমি তার ফার্দার ক্ষতি করার সক্ষমতা রাখি। এটাকে আমি বলছি লিভারেজ। যে এখন ইরানের হাতে লিভারেজটা ছিল কিন্তু হরমুজ প্রণালী, একমাত্র এবং সবচেয়ে ইফেক্টিভ লিভারেজ। সে জানে যে কোনো সময় যদি এই চুক্তির পরিপন্থী কোনো কিছু মার্কিনিরা করে বসে তাহলে আমি যে কোনো সময় হরমুজ প্রণালীটাকে ক্লোজ করে দিতে পারি। দ্য হোল ওয়ার্ল্ড উইল বি কনসার্ন, দে উইল বি অ্যাংশাস। আবার ইউএসের উপর তারা প্রেশার ক্রিয়েট করবে যে তোমরা একটা চুক্তিতে আসো, এটা সমাধান হোক। এটা ইরান খুব ভালো করেই জানে, এটা তার হাতে একটা সবচেয়ে বড় লিভারেজ ছিল। সো লিভারেজ থেকে কিন্তু রেড লাইনের ব্যাপারটা চলে আসে, যে এই একটা মাত্র জায়গা যেখানে তারা কোনো রকমের কম্প্রোমাইজ করতে মোটেই রাজি না, কারণ তারা জানে এটি আমার হাতের একমাত্র শেষ অস্ত্র। অন দি আদার হ্যান্ড এনরিচড ইউরেনিয়াম ছিল আরেকটা শেষ অস্ত্র তার হাতে, যেটা ইউএসএ চেয়েছে যে পুরো ইউরেনিয়াম এনরিচমেন্ট প্রোগ্রামটাকে ডিসম্যান্টেল করে দেওয়া হোক, যে এনরিচড ইউরেনিয়াম 450 কিলোগ্রাম যেটা আছে সেটা যুক্তরাষ্ট্রকে হস্তান্তর করে দেওয়া হোক। সো দ্যার ওয়াজ অ্যানাদার রেড লাইন দি ইরান ডিডন্ট ওয়ান্ট টু ক্রস। তারা বলছে যে নো, উই আর নট গোয়িং টু পারচেজ অর ডেভেলপ এনি নিউক্লিয়ার ওয়েপন। আমি এই কথাটুকু তোমাদেরকে দিতে পারি, বাট উই আর নট গোয়িং টু ডিসম্যান্টেল আওয়ার প্রোগ্রাম বিকজ দ্যাট ইজ মাই সেফগার্ড। মানে এটি আমার লিভারেজ। এটা যখন আমি ডিসম্যান্টেল করে ফেলি, হরমুজ প্রণালীকে যদি আমি অ্যাবসলিউটলি আমার নিয়ন্ত্রণের এর থেকে তুলে নেই, তাহলে তো তোমার সঙ্গে বার্গেইন করার মতো আমার হাতে আর কিছুই অবশিষ্ট থাকছে না। আমি এই দুটো লিভারেজকে কেন স্বেচ্ছায় ছেড়ে দিব তোমার হাতে? আর এটা তো আমি তো ইরান ইজ নট আন্ডার প্রেশার, যেমন একটা প্রেশারের মধ্যে সে আছে, এটা না করে তার উপায় নেই, ব্যাপারটা তেমনও না। বরঞ্চ আমি বলবো যে এই এমওইউটা ছিল, ইট ওয়াজ এ সর্ট অফ প্রেশার অন ইউএসএ, বিকজ ইউএসএ ফিল করছিল যে তারা এই যুদ্ধটাকে আর টেনে নিয়ে যেতে পারছে না। যুদ্ধটা যতই দীর্ঘায়িত হচ্ছে তাদের ক্ষতির পরিমাণ বাড়ছে, তারা দিন দিন বন্ধুহীন হয়ে পড়ছে এবং বিশ্বের সমর্থন তারা হারিয়ে ফেলছে। সো এই এমওইউটা ইউএস এর পক্ষ থেকে দিস ওয়াজ সামথিং লাইক দে হ্যাড টু ডু ইট। ইরান ওয়াজ ওয়েল, ইফ ইট ইজ ডান ওয়েল অ্যান্ড গুড, ইফ ইট ইজ নট ডান দ্যাট ইজ ইভেন গুড, বেটার। যেমন আমরা যদি দেখি যে মুস্তফা খামেনি, যে বর্তমান যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, তিনি একটা মেসেজ দিয়েছেন রিসেন্টলি, বিশেষ করে যখন এমইউ সাইন হওয়ার ঠিক আগে। তো উনি তো যে যারা ওখানে যাচ্ছে প্রতিনিধি দল, তাদেরকে তো উনি একটা মেসেজ দিয়েছেন। মেসেজটা কি? মেসেজটা হচ্ছে দিস ইজ নট আওয়ার প্রায়োরিটি। মানে এমইউ সাইন করাটা ইরানের প্রায়োরিটিতে নেই, বাট ওয়েল ইফ দে ওয়ান্ট টু সাইন ইট উই ক্যান ডু দ্যাট। কেন সে বলছে যে এটা আমাদের প্রায়োরিটিতে নেই? বিকজ আমরা রিপিটেডলি ইরানের বিভিন্ন নেতাদের মুখে শুনেছি যে দে ডোন্ট ট্রাস্ট ইউএসএ। তারা মনে করে ইউএসএ কখনো তার কমিটমেন্ট রাখবে না। ইরানের সঙ্গে যে মার্কিনীদের দীর্ঘ বৈরিতার সম্পর্ক, এই দীর্ঘ সময়টাতে আমরা সবসময় দেখেছি যে ইউএস সবসময় তার কমিটমেন্ট ভেঙে ফেলে। একটা আলোচনা চলছে, এর মধ্যে গিয়ে তারা বোম্বিং করা শুরু করে। তাহলে এই আলোচনাটার মূল্যটা কোথায় থাকলো? সো ইরান ওয়াজ নট মাচ অপটিমিস্টিক অ্যাবাউট দি ইফেক্টিভনেস অফ দিস এমওইউ, বাট স্টিল দেন অ্যাজ এ গুড জেস্টার, যে ডিপ্লোম্যাটিক্যালি তার একটা সমাধান চাচ্ছে, আমরা এগিয়ে আসছি। এখন কেন এটা ভেঙে গেল সেই পয়েন্টটাতে আসি। যে রেড লাইনটার কথা বললাম ফার্স্টেই, যে স্ট্রেইট অফ হরমুজ হচ্ছে তাদের লিভারেজ, অ্যান্ড দিস ইজ দেয়ার রেড লাইন অ্যাজ ওয়েল। এখানে দেখা যাচ্ছে ইউএসএ কি করলো? চুক্তিতে পরিষ্কার লেখা আছে যে ফর দি নেক্সট 60 days আনটিল অ্যান্ড আনলেস দ্যাট এমওইউ ইজ ফাইনালাইজ ইনটু এ ডিল, ততদিন পর্যন্ত এই হরমুজ প্রণালীর অ্যাডমিনিস্ট্রেশন, মনিটরিং এবং অন্যান্য টেকনিক্যাল যে নেভিগেশন ফ্যাসিলিটি, দ্যাট উইল বি সোললি দি রেসপন্সিবিলিটি অফ ইরান। এটা ইরানই কন্ট্রোল করবে। ডিউরিং দিস 60 days ইরান ইন কনসালটেশন উইথ ওমান অ্যান্ড আদার লিটারাল কান্ট্রিজ অফ দি রিজিয়ন, দে উইল ট্রাই to develop a system, a mechanism, যাতে করে কারো সার্বভৌমত্বকে না করে হুমকির মধ্যে না ফেলে এই স্টেট দিয়ে যাতে সবাই নিরাপদে নির্বিঘ্নে তারা চলাচল করতে পারে। দ্যাট মিনস এই আর্টিকেল 5 অফ দি ট্রিটি, এটার মাধ্যমে কিন্তু ইরানকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তোমরা এই দায়িত্বটা নিচ্ছ, অ্যাডমিনিস্ট্রেটিং, কন্ট্রোলিং, মনিটরিং অফ দি হরমুজ, এটা তোমাদের দায়িত্বে থাকলো এবং তোমরাই একটা মেকানিজম ডেভেলপ করো ইন কনসালটেশন উইথ দ্য আদার স্টেক হোল্ডার্স। এই কথাটা যখন চুক্তিতে লেখা থাকে, এরপর আমরা কি দেখলাম?
যে স্ট্রেইট অফ হরমুজটা হচ্ছে কিন্তু ওই পার্সিয়ান গালফের পূব দিকে, পূর্ব মানে যেটা হচ্ছে ইরানের কোস্ট লাইন ঘেঁষে। আমরা দেখলাম ওমানের কোস্ট লাইন, যেটা মানে পার্সিয়ান গালফের পশ্চিম দিকে, ওমানের কোস্ট লাইন দিয়ে কিছু শিপ, কমার্শিয়াল ভ্যাসেল, তাদের ট্রান্সপন্ডার অফ করে, যাতে করে যে যারা মেরিটাইম মুভমেন্ট যে মনিটরিং সংস্থা যারা আছে, মনিটরিং এর রেডারের বাইরে থাকে, তারা ট্রান্সপন্ডার অফ করে তারা ওদিক দিয়ে যাতায়াতের চেষ্টা করছে। দ্যাট ইজ শ্যালো ওয়াটার, ইট ইজ হাইলি রিস্কি। তার মানে তারা হরমুজ প্রণালীর বা চ্যানেলটার একটা অল্টারনেটিভ রুট তারা তৈরি করার চেষ্টা করছে। এবং কি বললো মিস্টার ট্রাম্প, কি বললেন? তিনি বললেন যে এই হরমুজ প্রণালী দিয়ে যাতে নির্বিঘ্নে সব চলাচল করতে পারে তার দায়িত্ব ইউএস নিচ্ছে। ইউএস উইল বি প্রোভাইডিং প্রোটেকশন ফর দোজ কমার্শিয়াল ভেসেলস ইন এক্সচেঞ্জ অফ 20% সার্ভিস চার্জ। যে কার্গোটা থাকবে, কার্গোর মূল্যের উপরে, পণ্যের মূল্যের উপরে 20% সে সার্ভিস চার্জ অ্যাপ্লাই করবে, সেরকম একটা ঘোষণা দিল। তো ফার্স্টেই তো আমি রেড লাইনটাকে ক্রস করে ফেললাম। আমি চুক্তিতে বলে দিলাম পরিষ্কার যে আর্টিকেল 5-এ দিস রেসপন্সিবিলিটি ইজ অন টু দি ইরান টু ফাইন্ড এ পার্মানেন্ট মেকানিজম। সেটা বলার পরপরই আমি করলাম কি, একটা অল্টারনেটিভ রুট ওপেন করার চেষ্টা করলাম ইন কনআইভেন্স আই উড সে উইথ ওমান, যে আমরা একটা অল্টারনেটিভ রুট খুঁজে বের করি এবং এদিক দিয়ে চলাচল করতে যারা চাবে তাদের কাছ থেকে আমি 20% সার্ভিস চার্জ নিব। এটা তো আমি বলবো একটু, আমি শব্দটা ইউজ করা কতটুকু ঠিক হচ্ছে জানি, এটা খুব ফিল্ডি একটা অ্যাপ্রোচ। অবশ্যই, মানে একটা স্টেট লেভেলে পুরো পৃথিবীকে উইটনেস রেখে তুমি একটা চুক্তি সাইন করে তুমি এখন অপরপক্ষের সঙ্গে যে দায়িত্বটা দেওয়া হয়েছে চুক্তির মাধ্যমে, যাকে অ্যাসাইন করা হয়েছে, ইউ আর রেসপন্সিবল ফর দিস, আমাদের দিকে একটা অল্টারনেটিভ ওপেন করার চেষ্টা করলাম। দেন দি ইরান ফেল্ট দ্যাট দ্য রেল লাইন ইজ বিং ক্রসড। এবং যখন এই সেফ প্যাসেজ দেওয়া শুরু করছে তখনই কিন্তু স্যার এই যে ট্যাঙ্কারগুলোর উপর আক্রমণ করলো ইরান। সরাসরি ফার্স্টেই কিন্তু করেনি, তারা ফার্স্টে তাদেরকে ওয়ার্ন করেছে, তারা ছোট ছোট যে স্পিড বোটগুলো পাঠিয়েছে তাদেরকে ডাইভার্ট করার চেষ্টা করেছে। দেখা গেল তারা দে আর নট পেইং এনি হিট, তখন তারা বাধ্য হয়ে 3টে শিপের উপরে 7ই জুলাইতে তারা করলো, মিসাইল ছুড়ে মারলো। এবং এখানে প্রাসঙ্গিকভাবে আরেকটা কথা বলা প্রয়োজন, তারা কিন্তু শুধুমাত্র শিপের উপরে অ্যাটাক করেনি, they also send their missiles into Oman for the first time. This is very critical. এটা অত্যন্ত কিন্তু লক্ষ্য করার বিষয়। এই পুরো গালফ রিজিয়নের ভেতর একমাত্র ওমানের সঙ্গে ইরানের কিন্তু খুব সুন্দর একটা রিলেশনশিপ প্রিভেল করছিল। ওই জায়গাটাতেও ফাটল ধরানোর চেষ্টা করেছে ইউএস। So Iran was compelled to throw missiles into the Omanian territory, and then they can say it in a pacifying tone, we don't have animosity with Omanian people. They are great people. We are doing it on the American interests there. ওদের যে রাডার স্টেশন ছিল আমেরিকান, যেগুলো সেটার উপর তারা অ্যাটাকটা করেছে। তো বিষয়টা আমি কিভাবে চুক্তিটা ভঙ্গ হলো, এটার সূত্রপাতটা কিন্তু হয়েছে, আমি বলবো ইন এ ভেরি ব্যাড ম্যানার। আমি এক্সাক্ট শব্দটা পিক করতে পারছি না, যে একটা চুক্তির ভেতরে থেকে কিভাবে চুক্তির একটা পক্ষের থেকে এরকম একটা মানে একটা প্রভোকেশন তৈরি করা। আমি বলবো যে তোমার স্টেট অফ হরমুজ আমার প্রয়োজন নাই, ইউ বি হ্যাপি উইথ দ্যাট, আমি একটা অল্টারনেটিভ চ্যানেল ওপেন করে নিচ্ছি। তো ওয়াই শুড ইরান অ্যাগ্রি টু দ্যাট? ইরান তো রিটালিয়েট করবেই। স্যার, স্ট্রেট অফ হরমুজ তো এমনিতে একটা ন্যারো ওয়াটার চ্যানেল, এর মধ্যে যদি একটা সাব চ্যানেল তৈরি করার চেষ্টা করে, এটা তো খুব সহজে, একদম সহজ ভাষায় যদি বলি, এটা চোখে পড়বে। এবং যাদের সাথে আপনার অ্যাডভার্সিটি, তাদের বিরুদ্ধে আপনি যে এমওইউ কে ভায়োলেট করে এদিকে আগানোর চেষ্টা করছেন, তো এইভাবে তো আসলে কাউন্টার মেজারটা তাদের এই মেজারের এগেনস্ট একটা কাউন্টার মেজার চলে আসলো। এবং স্যার, এই যে আমরা যে কনফ্লিক্টটা দেখতে পাচ্ছি, যে আক্রমণ পাল্টা আক্রমণ, এটি সম্পর্কে আপনার গালফ রিজন বা গ্রেটার মিডল ইস্টে কেমন রিসেপশন হচ্ছে, এবং আমাদের যুক্তরাষ্ট্রের যে বন্ধু রাষ্ট্র রয়েছে, যেমন ইউরোপের বন্ধু রাষ্ট্র রয়েছে, এশিয়াতেও তাদের বন্ধু রাষ্ট্র রয়েছে, তো তাদের রিয়াকশন কেমন ছিল স্যার? কারণ এক্ষেত্রে কিন্তু একটা ভীতি তৈরি, যদিও তেলের দাম এখন কিছুটা স্টেবল আছে, স্টেবল থাকা সত্ত্বেও কিন্তু মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করার পর যতটুকু কমেছিল তার থেকে কিন্তু একটু বেড়ে গিয়েছে, এখন $85 খুব সম্ভবত ব্রেন্ট ক্রুডের দাম। তো সেক্ষেত্রে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, তাদের রিসেপশনটা কি ছিল বা কেমন ছিল? ইউএস এর অ্যালাই বলতে আমি ইউএস এর অ্যালাইস যারা আছে তাদেরকে দুটো ভাগে ভাগ করতে চাই। একটা হচ্ছে ইউএস অ্যালাইস উইদিন দি গালফ রিজিয়ন অ্যান্ড দি ইউএস অ্যালাইস এলসওয়্যার। তো ইউএস অ্যালাইস যারা এলসওয়্যার মানে আউট অফ দি গালফ রিজিয়ন আছে,
ওদের ভিতরে আমি সর্ট অফ ইনডিফারেন্স দেখতে পাচ্ছি, নিষ্ক্রিয়তা। কেন নিষ্ক্রিয়তা? কারণ এর আগে 40 দিনের যুদ্ধেও তারা দেখেছে যে এই ব্যক্তিকে আমরা যত যাই বলি না কেন, হি ডাজন্ট লিসেন টু গুড অ্যাডভাইস, মানে হি ওয়ার্কস অ্যাট হিজ ওন। উনি নিজে যেটাকে ভালো মনে করেন সেভাবেই কাজ করেন। নানাভাবে ফ্রান্স থেকে, জার্মানি থেকে, অন্যান্য অ্যালাই যারা আছে, ব্রিটিশ, সবাই মিলে তাকে বিভিন্ন সময় কিন্তু দে ট্রাই টু স্টপ him, I mean Mr. Trump, from this meaningless war, but they did not succeed. So at one stage তারা বলেছে আমাদের বেসিস তোমাকে ব্যবহার করতে দিব না, আমাদের আকাশসীমা তোমাকে ব্যবহার করতে দিব না, নানাভাবে তাকে ডিসুয়েড করার চেষ্টা করেছে, বাট হি ডিডন্ট রিয়েলি পে এনি হিট। যাই হোক, শেষমেশ একটা MOU করতে বসলো, and then MOU was signed, and when it was suddenly broken, I think মানে এই যে একটা শক, এটা থেকে রিকভার করতে এখনো তারা পারেনি, বা তারা কি স্টেটমেন্ট দিবে? একটা স্টেটমেন্ট দেওয়ার আছে যে ইউ আর পুশিং দি ওয়ার্ল্ড টুয়ার্ডস ফার্দার ইকোনমিক ক্যাটাস্ট্রফি। আর ফার্দার কি, এই MOUটা যখন সাইন হয় তখন পর্যন্ত আমি একটা স্ট্যাটিস্টিক্স জানলাম গতকালকে, প্রবাবলি হোল ওয়ার্ল্ড ওয়াজ, ধরা যাক আমি 40 দিন ধরে যুদ্ধটা চলছে। সো আমরা সাপ্লাই চেইনের ব্যাপারটা যদি চিন্তা করি, দেয়ার ওয়াজ এ গ্যাপ অফ 40 days সাপ্লাই। 40 days সাপ্লাইটা তো ওই সময়টা তো মোটেই হয়নি। সো অলরেডি পুরো গ্লোবালি কিন্তু যারা যেখানে পেট্রোলিয়াম প্রোডাক্ট বা পেট্রোলিয়ামের যে স্টক পাইল যাদের আছে, they had been running short of fuel, তাই না? 40 days. Of course. তো ওইটাকে, that was a small window of opportunity to recover that shortfall, and then again you stopped it. What does it mean? ওই 40 দিনের ভেতরে যে শর্টফলটা তৈরি হয়েছে বিভিন্ন জায়গাতে, সাধারণত বিভিন্ন দেশে তারা 2 মাসের বা 3 মাসের, কোনো কোনো দেশে 1 মাসের রিজার্ভ স্টক করে রাখে। ওই স্টকটা তো অলরেডি ঘাটতি ছিল, ওই ঘাটতিটা এখনো পূরণ হয়নি, এর মধ্যে কিন্তু নতুন করে ঘাটতি শুরু হবে। সো সিচুয়েশন উইল ফার্দার ওয়ার্সেন, এটা আরও খারাপ হবে। তো এই পরিস্থিতিতে আমরা ভিজিবলি US এর ওয়েস্টার্ন অ্যালাইয়ের কাছ থেকে কোনো ধরনের রেসপন্স এখনো দেখতে পাচ্ছি না। বাট আমরা কতগুলো অদ্ভুত জিনিস লক্ষ্য করছি গালফ কান্ট্রিগুলোর ভেতরে। এর ভেতরে আমি বিশেষ করে ইয়েমেনের যে ঘটনাটা, ইয়েমেনে কি হলো, যখন নাকি আয়াতুল্লাহ আলী খামেনির যে জানাজা হচ্ছে, জানাজাতে অংশগ্রহণ করার জন্য ইয়েমেন থেকে প্রায় 250 জনের একটা লোককে নিয়ে ইরান থেকে একটা প্লেন পাঠানো হয়েছিল তাদেরকে নিয়ে আসার জন্য। তারা জানাজা অ্যাটেন্ড করলেন, তাদেরকে আবার ফিরিয়ে নিয়ে যাচ্ছে যখন, যেই এয়ারপোর্টে গিয়ে, সানা যে এয়ারপোর্টে গিয়ে ল্যান্ড করার কথা প্লেনটা, ঠিক ওটা ল্যান্ড করার কিছুক্ষণ আগে, ধরা যাক 30 minutes or so, I don't know exact time, ওটাকে বোম করে ওই এয়ারপোর্টটাকে নষ্ট করে দেওয়া হলো। হোয়াট ডাজ ইট মিন? ইউ আর লিটারালি কিলিং দোজ 250 passengers who went from Yemen to attend the funeral. যাই হোক, পাইলট অনেক কষ্ট করে পরে সাউদার্ন ইয়েমেনের বা অন্য কোনো আলুদেই এয়ারপোর্ট না কোনোখানে গিয়ে কোথাও ল্যান্ড করতে পেরেছে, ফলে ওই লোকগুলো কোনোভাবে বেঁচে গেল। দেয়ার ওয়াজ এ সিরিয়াস থিং। প্রথমে প্রশ্নটা উঠলো যে এই কাজটা কারা করেছে? এক করতে পারে সৌদিরা, আরেকটা করতে পারে যে সাউদার্ন ইয়েমেনে যে বিদ্রোহী গোষ্ঠী আছে তারা করতে পারে। সাউদার্ন ইয়েমেনের যে বিদ্রোহী গোষ্ঠী, তারা কিন্তু দে আর বিং সাপোর্টেড বাই দি সৌদি আরবিয়া। সো দিট ওয়াজ এ ভেরি ব্যাড ডেভেলপমেন্ট। এটা খুবই খারাপ একটা ডেভেলপমেন্ট, যে বিকজ ইউ আর লিটারালি টার্গেটিং এ সিভিলিয়ান প্যাসেঞ্জার প্লেন, যে কিছু ব্যক্তি ওখানে অ্যাটেন্ড করতে গিয়ে ফিরে আসছে। এটা ভালোভাবে দেখা হয়নি। তারপর ওমানের যে ব্যাপারটা বললাম, যে নিশ্চয়ই ওই যে শ্যালো ওয়াটার চ্যানেল দিয়ে যে একটা অল্টারনেটিভ চ্যানেল ওপেন করা, এটা তো ওমানের ট্যাসিট অ্যাপ্রুভাল ছাড়া তো এটা সম্ভব হতো না। সো দ্যাট ওয়াজ এগেইন এ ব্যাড সাইন। তার মানে হয়তো ইন এ ক্ল্যান্ডেস্টাইন ম্যানার, ইন এ কোভার্ট ইন্টেলিজেন্স ম্যানার, প্রবাবলি Mr. Trump had been trying to make some more friends from within the Gulf region. আগে তো ইয়েমেন বা ওমান তো কখনোই তো US এর পক্ষে ছিল না। প্লাস আমরা আরও জানতে পারলাম যে ইরাকের সঙ্গেও কিন্তু উনি বসেছেন। ইরাক, লেবানন, এই সমস্ত জায়গাতে আমরা জানি কি হচ্ছে। এখানে কিন্তু একটা সো কল প্রতিষ্ঠিত গভর্নমেন্ট আছে, যেমন লেবাননের কথাই ধরি, যাদের সঙ্গে কিন্তু ইসরায়েল এবং মার্কিনিরা প্রায় বসে বসে চুক্তি টুক্তি করে। বাট এই লেবানন কিন্তু রেস্ট অফ দি লেবাননকে রিপ্রেজেন্ট করে না। they are pro-US element. So এই দিক থেকে গালফ রিজিয়নের রিয়াকশনটা আমি যদি বলি, ইট ইজ মোর অফ স্ক্যারি। মানে কি হচ্ছে, কেন, আমি সেটা একটু এক্সপ্লেইন করি। এই যে চুক্তিটা ভঙ্গ করে যে ফাদার মিসাইল অ্যাটাক যে শুরু করলো, ইট ইজ নট দি এন্ড অফ ইট। আমরা কিন্তু অলরেডি ইনফরমেশন পাচ্ছি বিভিন্ন সোর্স থেকে, দেয়ার আর অলসো লট অফ রিপোজিশনিং অফ দ্য গ্রাউন্ড ফোর্সেস। গ্রাউন্ড ট্রুপসও কিন্তু বিভিন্ন জায়গায় রিপোজিশনিং করা হচ্ছে, which indicates, I mean, there is even if it is a small probability, there still is a probability that probably the
প্ল্যান অফ এ গ্রাউন্ড ইনভেশন ইজ স্টিল অন দি প্লেট। আচ্ছা, এটা এখনো হয়তো প্লেটে আছে। এরপরে যেটা মিস্টার ট্রাম্প বললেন যে উনি আজকে রাতে বোম্বিং করবেন, আগামীকালকে রাতে বোম্বিং করবেন, পরশুদিন রাতে বোম্বিং করবেন, উনি বললেন ওদের সব তেল স্থাপনা যেগুলো আছে ধ্বংস করে দেবেন, ব্রিজগুলোকে ধ্বংস করে দেবেন। ইরানিয়ানরা কি বলছে? ইরানিয়ানরা বলছে ওকে ঠিক আছে, তোমরা আমাদের তেল স্থাপনা বা আমাদের এনার্জি সেক্টরকে তোমরা অ্যাটাক করবে। তো আমরা যদি এখন গালফ কান্ট্রিগুলোর এনার্জি সেক্টরে অ্যাটাক করি, গালফ কান্ট্রিগুলোতে এখন সামার চলছে, ওখানে যে কি পরিমাণ হিট এটা আমাদের ইমাজিনেশনের বাইরে। ওইখানে যদি এক এনার্জি সেক্টরে যদি অ্যাটাক করে ইরান ইন রিটালিয়েশন টু দি অ্যাটাক অন দেয়ার এনার্জি সেক্টর, তাহলে গালফ রিজনের একটা মানুষ তো বেঁচে থাকতে পারবে না এই গরমের ভেতরে। যাদের এয়ার কন্ডিশনার থেকে শুরু করে সবকিছু লিটারালি স্টপ হয়ে যাবে। স্যার, গালফের ইনফ্রাস্ট্রাকচার তো এয়ার কন্ডিশনিং এর উপরে ভিত্তি করে আছে। ওরা তো বাইরে বেরোতেই পারে না, গাড়ি, শপিং মল, বাড়ি সব জায়গাতেই তো দে হ্যাভ এয়ার কন্ডিশনার। তো এটা কিন্তু ইরানিয়ানরা বলছে যে তোমরা এটা করার আগে একবার দ্বিতীয়বার চিন্তা করো যে ইভেন তোমাদের যে বেস, তোমার যে ট্রুপ যে ওখানে আছে, এই প্রচণ্ড হিটের মধ্যে আমরা যদি রিটালিয়েট করি, তোমরা যদি আমাদের এনার্জি স্থাপনা ধ্বংস করো, আমরা কিন্তু সার্ভাইভ করতে পারবো, তারা বলছে। কারণ আমরা উই হ্যাড অলরেডি বিন ইন স্টেট অফ সিজ ফর এ লং টাইম। আমরা সিজের মধ্যে কীভাবে সার্ভাইভ করতে হয় সেটা আমরা জেনে গেছি। উই আর ইউজ টু ইট, বাট ইউ আর নট। সো ডোন্ট কম্পেল আস টু ডু সামথিং। এই ব্যাপারে আমার খুব একটা ইন্টারেস্টিং জিনিস মনে পড়লো যে চাইনিজ একজন অ্যাম্বাসাডার কোনো একদিন কোনো একটা টক শোতে বলছিলেন অ্যাবাউট দি যে ইন্দাস রিভারের যে ইয়ের ব্যাপারে, ইন্ডিয়াকে লক্ষ্য করে বলছিলেন যে ডোন্ট ডু আনটু আদার্স হোয়াট ইউ ডোন্ট ওয়ান্ট আদার্স টু ডু আনটু ইউ। দ্য গোল্ডেন রুল। হ্যাঁ, তাই না? যে তুমি অন্যের উপরে সেটা করো না যেটা তোমার উপর করা হলে তুমি পছন্দ করবে না বা তুমি চাবে না। সো এই জিনিসগুলো এখন যখন করছে ট্রাম্প, what signal he's giving to the Gulf region that Mr. Trump doesn't possibly care about the people and lives of those living in the Gulf region. He just cares about the American interest and Israeli interest. তা না হলে সে কেন ইরানি অয়েল ইনফ্রাস্ট্রাকচার কিংবা এনার্জি সেক্টরে স্ট্রাইক করবে, যেখানে ইরানি বলে দিয়েছে যে তুমি যেটা করবা আমরা টিট ফর ট্যাট, আমরা এক্স্যাক্টলি সেটাই রিটার্ন করবো তোমাকে। 85 বেসিসে তারা অ্যাটাক করেছে, কিন্তু ওরা করেছে বোধ হয় কয়টা 8টা না 9টা টার্গেটে করেছে ইউএস। এখানে একটা জিনিস খুব ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে ওয়ার ফাইটিং ক্যাপাবিলিটি যদি বলি, যে আমি যেটা বললাম শুরুতেই যে ইট ওয়াজ ট্রাম্প ওয়াজ আন্ডার এ সর্ট অফ প্রেশার টু সাইন দ্যাট এমওইউ। কেন বলেছি? যুদ্ধটাকে সাস্টেইন করার জন্য যেটা প্রয়োজন হয়, যে ইউ রিকোয়ার স্টক পাইল অফ মিসাইলস, বোমস, মিউনিশনস। আমরা এর আগে একটা ইয়েতে সম্ভবত ডিসকাস করেছি যে একটা মিসাইল যখন নাকি ছোড়া হয় ইরান থেকে, সেটাকে ইন্টারসেপ্ট করার জন্য কয়টা মিসাইল খরচ করতে হয় এবং এগুলোর প্রোডাকশন কস্ট কতটুকু। এখন দেখা যাচ্ছে এই যে আমি আজকে একটা ইয়েতে দেখলাম যে সবচেয়ে এই মুহূর্তে ইরানের এগেনস্ট সবচেয়ে ইফেক্টিভলি যে ওয়েপনটা, প্রিসিশন গাইডেড মিউনিশন যেটাকে বলা হয়, যেটাকে প্রিসাইসলি টার্গেটে গিয়ে হিট করবে, সেটা হচ্ছে টোমাহক মিসাইল। ইউএসের লকহিড মার্টিন যে অস্ত্র প্রস্তুতকারী সংস্থা 2026 সালে পুরো বছরে মোটে 56 টোমাহক মিসাইল তৈরি করতে পেরেছে। পুরো বছরে যদি 56 মিসাইল ওদের হাতে তৈরি থাকে স্টক পাইলে, তাহলে প্রতি সপ্তাহে একটা করে 52 সপ্তাহে 1 বছর, মানে 1 সপ্তাহে ইউ ক্যান ফায়ার অ্যাট বেস্ট 1 মিসাইল। এভাবে করে কি একটা সভ্যতাকে ধ্বংস করা সম্ভব? এর চাইতে কঠিন ব্যাপার আছে। এই সমস্ত টমাহক মিসাইল থেকে শুরু করে যত প্রিসিশন গাইডেড মিউনিশনগুলো আছে, এগুলো যে কন্ট্রোল সিস্টেম, মানে এটা যে এয়ার উপরে যাওয়ার পর যে সে ম্যানুভার করবে থ্রু দি ফিনস অ্যান্ড ফিউজিলাজ যেগুলো আছে, এগুলো কিন্তু তৈরি হয় রেয়ার আর্থ মেটাল থেকে। এই রেয়ার আর্থ মেটালটা কিন্তু ইউএসএ সংগ্রহ করে বা আমদানি করে চায়না থেকে। So you see, it's a very difficult geopolitical equation. You are fighting against Iran and you are borrowing your essential material to develop the munitions from China. And you think China is going to cooperate to you? So যেটা হচ্ছে ওর যে stockpile ছিল, that is decreasing every day. On the other hand, the Iranians have the missile cities underground, মানে inexhaustible sort of thing. সো এই দিক থেকে শুরু করে এটা আসলেই খুব একটা অবাক করার মতো বিষয় যে আমি যেই পথে একবার এগিয়ে আমি হোঁচট খেয়েছি,
আমি আবার সেই একই পথে হাঁটছি। এই ব্লকের তো আগেও আমেরিকা দিয়েছিল, এই বোম্বিং তো আমেরিকা আগেও করেছিল 40 দিন ধরে, তারা তো কোনো ফল পায়নি। না পাওয়ার ফলে তারা একটা অল্টারনেটিভ অ্যাপ্রোচে এগোতে চাচ্ছিল থ্রু দি সাইনিং অফ MOU। তো অল্টারনেটিভ MOUটা তারা প্রভোগ করে ফেইলিউরের দিকে নিয়ে গিয়ে আবার যদি সেই একই পথে তারা হাঁটে, যদি যুদ্ধ করেই বা বোমা মেরে বা এয়ার অ্যাটাক করেই যদি ইরানকে বশ্যতা স্বীকার করানো যেত, তাহলে তো গত 40 দিনে তো ইরান উড বি ডিস্ট্রয়েড, যেটা ট্রাম্প প্রায় বলে যে আই হ্যাভ ডিস্ট্রয়েড দ্য নেভাল ফোর্সেস, দে ডোন্ট হ্যাভ এনি মোর সাবমেরিন, দে ডোন্ট হ্যাভ এনিথিং বলে, 2 দিন পরে দেখা যায় ওরা আবার মিসাইল ফায়ার করছে। সো ইউ আর এগেইন ওয়াকিং অ্যালং দি সেম রুট। এই রুটে হাঁটার কারণেই কিন্তু এর আগে আমরা দেখেছি পুরো বিশ্বব্যাপী একটা অসন্তোষ তৈরি হয়েছে, তেলের সাপ্লাই বন্ধ হয়ে গেছে, পিপল হ্যাড বিন, কি বলবো, the world dried up of fuel, of course. So I don't really know why Mr. Trump is doing this. আমরা এর আগে একবার কথা বলেছি যে উনি আসলে মুহূর্তে মুহূর্তে উনি কথা পাল্টে ফেলেন, যে উনি এই মুহূর্তে যেটা বলছেন উনি কি বুঝে বলছেন নাকি না বুঝে বলছেন, ঠিক তার পরের মুহূর্তে তিনি সম্পূর্ণ উল্টো একটা কথা। কিছুদিন আগে উনি বললেন যে দে আর ভেরি গুড নেশনস, দে আর ভেরি গুড কোঅপারেটিং, এই সেই বললেন টলেন, দে আর গোয়িং টু সাইন এ ডিল, আদারওয়াইজ দি হোল ওয়ার্ল্ড ইজ গোয়িং টু ডাই ফর দি ফিউল অয়েল, এসে বললেন। এরপর এখন আবার বলছেন যে তাদের সঙ্গে কথাবার্তা বলা সম্ভব না, দে আর ব্যাড পিপল, এই সেই। They are sick people. They are sick people. এবং এটা আসলে স্যার এই কনটেক্সটে যদি বলি, তিনি প্যালেস্টিনিয়ান কনটেক্সটে তিনি খুব সম্ভবত যখন একটা আইডিয়া পোচ করছিলেন প্যালেস্টাইনের কনটেক্সটে, দ্য রিভিয়েরা অফ দ্য মিডল ইস্ট, যেখানে তিনি গাজা স্ট্রিপে একটা রিসোর্ট টাউন তৈরি করতে চাচ্ছিলেন, ঠিক তখনও কিন্তু ইরানের কনটেক্সটে উনি বলেছেন দে আর ব্রিলিয়েন্ট পিপল অ্যান্ড দেয়ার ইজ মাচ টু ইনভেস্ট ইন দ্য কান্ট্রি, এবং সেখান থেকে হয়তো একটা ভালো রেসিপ্রোকাল রিলেশনশিপ হতে পারে। তো আমি স্যার মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর কথায় আসি, যেখানে আমরা যুদ্ধটি শুরু হওয়ার আগে স্ট্রেট অফ হরমুজের মধ্যে দিয়ে অ্যাভারেজে 100 ভেসেলস আপনার প্যাসেজ নিত, ক্রস করতে পারতো, যেটা হচ্ছে যুদ্ধ চলাকালীন সময় অনেকাংশে কমে এসেছিল, যে দিনে দেখা যেত 1-2টা করেও হয়তো পারতো না, এবং বন্ধই তো ছিল স্যার আপনার স্ট্রেট অফ হরমুজ। এবং স্ট্রেট অফ হরমুজ যখন হচ্ছে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংটা সাইন করা হলো আপনার জুনের 17 তারিখ, মানে গত মাসে স্যার, তো এর পরবর্তী থেকে 25 দিন পর্যন্ত যে স্ট্যাটিস্টিক্সটা আল জাজিরা থেকে পাওয়া গিয়েছে, সেখানে দেখা গিয়েছে 25 দিনে মাত্র 623টি ভেসেল ক্রস করতে পেরেছে, যেখানে আগে প্রতিদিন 100টা করে ভেসেল ক্রস করতো। এই 100টার মধ্যেই হয়তো 20 মিলিয়ন ব্যারেলস অফ অয়েল থাকতো। তো আমরা কিন্তু যে আপনি যে বলছিলেন যে তেলের একটা সংকট দেখা গিয়েছে এশিয়ান কান্ট্রিগুলোতে, এবং অন্যান্য যে কান্ট্রিগুলো মূলত মিডল ইস্টার্ন অয়েল দিয়ে তার ইকোনমি চালিয়ে রাখছে, তো এই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংটা খুবই প্রয়োজন ছিল আমাদের এই নর্মালাইজেশন প্রসেসটাতে, সেটাও কিন্তু ভঙ্গুর হয়ে গেল। তো আমি সিম্পলি এখন আপনাকে একটা কোয়েশ্চেন করি, যে কনটেক্সট তো বলে দিলাম যে এই MOUটা কি স্যার একেবারেই ইনএফেক্টিভ হয়ে গেছে, নাকি এটাকে রিভাইভ করার বা এখান থেকে আমরা আবার সামনের দিকে আগানোর মতো কোনো একটা ব্যবস্থা বা সম্ভাবনা আছে? চেষ্টা চলছে, পাকিস্তানের পক্ষ থেকেও চেষ্টা চলছে। এই MOUটা বাতিল বা বানচাল হয়ে যাওয়াতে সবচেয়ে বেশি আমার মনে হয় কষ্ট পেয়েছে পাকিস্তান। দে হ্যাড বিন ট্রাইং রিয়েলি হার্ড যে একটা সমঝোতায় পৌঁছে, যে এখানে একটা এই রিজিওনাল একটা স্ট্যাবিলিটি, একটা পিসফুল এনভায়রনমেন্ট রিক্রিয়েট করা যায় কিনা। অ্যান্ড এটার নামও ছিল ইসলামাবাদ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, ইসলামাবাদ MOU। দ্যাট ওয়াজ এ ম্যাটার অফ প্রেস্টিজ অ্যান্ড প্রাইড ফর পাকিস্তান। তারা এরকম একটা ডিফিকাল্ট ডিল তারা সম্পন্ন করতে পেরেছে, বা MOU সম্পন্ন করতে পেরেছে। আরেকটা ছিল কাতার, এই দুটো কান্ট্রি। তো আমি যতদূর জানি পাকিস্তানের পক্ষ থেকে আবার চেষ্টা করা হচ্ছে যে ইরানের সঙ্গে বসে আবার নতুন করে কিছু করা যায় কিনা সেটার। বাট ইরান কিন্তু বিশেষ করে রিসেন্টলি কতগুলো ঘটনা ঘটেছে, যেটা হয়তো যেটাকে আমি বলবো ফিউনারাল ডিপ্লোম্যাসিটা বোধহয় পৃথিবীতে এত ব্যাপক আকারে আগে কখনো দেখা যায়নি। আয়াতুল্লাহ আলী খামেনির যে ফিউনারালগুলো হয়েছে বিভিন্ন জায়গাতেই হয়েছে, এটা ইরানের যে মূল ক্যাপিটাল তেহরান থেকে শুরু করে নাজাফে হয়েছে, কারবালাতে হয়েছে, কম শহরে হয়েছে, নাম্বার অফ জায়গাতে হয়েছে, এবং মিলিয়নস অফ পিপল। বোধহয় বলা হয়ে থাকে যে ইতিহাসে মানে ইভেন মানুষের জানা যত দূর আছে আর কি, আই এম নট টকিং অ্যাবাউট হিস্ট্রি, তাহলে প্রি হিস্ট্রিকের ব্যাপারটা চলে আসে। মানে এর আগে এরকম কোনো ফিউনারাল কিন্তু পুরো ওয়ার্ল্ড কখনো দেখেনি। 100টা দেশ থেকে প্রতিনিধিরা গিয়েছিল ফিউনারালটাতে জয়েন করতে। এটা কিন্তু US এর জন্য একটা বিরাট একটা শক ছিল,
কারণ তারা যে ন্যারেটিভটাকে শুরু থেকে দাঁড় করানোর চেষ্টা করেছে যে ইরানের ভেতরে লোকজন একটা লার্জ একটা অংশ এই রেজিমকে পছন্দ করে না, তারা ডেমোক্রেসি চায়, তারা রেজিমকে হেইট করে। কিন্তু দেখা গেল এই এই ফিউনারালে মানুষের যে উপস্থিতি, ব্যাপক উপস্থিতি, এটা থেকে এটা থেকে যেটা বোঝা গেল যে রেজিম ওয়াজ রিয়েলি পপুলার। তারপর আমি স্কাই নিউজের একজন আছেন সাংবাদিক, আমেরিকান স্কাই নিউজের রিচার্ড অ্যাঞ্জেল, হি ভিজিটেড ডিউরিং দ্য ফিউনারাল। সে এবং আরও প্রায় 1 ডজন সাংবাদিকরা ওয়েস্ট থেকে গিয়েছিল ভিজিট করার জন্য। ওয়েন দে কেম ব্যাক, দেয়ার ফিডব্যাক ওয়াজ দ্যাট যে ওখানকার লোকজন বলছে যে তোমরা বলছো যে আমাদের ভিতরে এই রেজিমের এগেনস্ট একটা রেজিস্ট্যান্স তৈরি করা উচিত বা রেজিস্ট্যান্সকে টপল করা উচিত, ইফ উই সিক ডেমোক্রেসি অ্যান্ড ফ্রি ওয়ার্ল্ড, টু বি এ পার্ট অফ দ্য ফ্রি ওয়ার্ল্ড। নাও টেল আস, পৃথিবীর শক্তিধর দুটো দেশ এবং দুটোই নিউক্লিয়ার, আমেরিকা এবং ইসরায়েল মিলে যে রেজিমের যে টিকিটিও মানে কি বলা যায় তার কিছুই করতে পারে, হাউ ডু ইউ এক্সপেক্ট আস দি অর্ডিনারি পিপল অন দি স্ট্রিট টু টপল দ্যাট গভর্নমেন্ট? তোমরা তো পারলে না। এবং তাদেরকেও প্রভোগ করা হচ্ছিল, তারা ন্যাশনাল রিবেলিয়ন তৈরি করে তাদের। রাইট, এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে এই ফিউনারালগুলো থেকে কিন্তু কন্টিনিউয়াসলি একটা স্লোগান দেওয়া হয়েছিল, এটা পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ এটাকে সামথিং লাইক ইন্তেখাব না কিছু একটা বলে, যেটার অর্থ হচ্ছে রিভেঞ্জ। পুরো প্রত্যেকটা ফিউনারাল থেকে মিলিয়ন্স অফ পিপল হ্যাড বিন গিভিং স্লোগান দ্যাট উই ওয়ান্ট রিভেঞ্জ। ওখানে যে আমরা শুরুতে যেটা আপনি বললেন যে মিস্টার ট্রাম্পের মনের ভিতরে একটা ভয় ঢুকে গেছে যে তাকে অ্যাসাসিনেট করা হতে পারে, এই ভয়টা কিন্তু একেবারে অমূলক না। স্যার, এখানে আমার একটা প্রশ্ন আছে যে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তার মধ্যে যে একটা ভীতি ঢুকে গেছে যে হয়তো ইরানের পক্ষ থেকে তার উপর আক্রমণ করা হতে পারে, তো এবং তিনি এর জন্যও বলেছেন যে আগামী দরকার হলে 1 বছর ধরে ইরানের উপর আক্রমণ করে তা একেবারে ধূলিসাৎ করে দেওয়া হবে। তো প্রথমত হচ্ছে এটা আন্তর্জাতিক আইনের দিক দিয়ে কতটা আইন সিদ্ধ, এটা একটি। আর দ্বিতীয়ত হচ্ছে এর কি কোনো সম্ভাবনা আছে নাকি, যেহেতু আমরা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুটা এভাবেই দেখেছি যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। আপনার কি মনে হয়? এটা দুটো আঙ্গিক আছে। প্রথমত হচ্ছে আপনি যদি ইরানিয়ান পার্সপেক্টিভটা দেখেন, ইরানিয়ানরা দে বিলিভ ইন জাস্টিস, যেটা ইসলামিক টিচিংয়ে যেটাকে কিসাস বলা হয়, যে দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ, কিসাস বলা হয় যেটা। তো ওদের কথা হচ্ছে আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে যেহেতু মেরে ফেলা হয়েছে, আমরা তাদের সর্বোচ্চ নেতাকে মেরে ফেলা উচিত। ইন দ্যাট কেস জাস্টিস উইল বি এনশিওরড। এটা হচ্ছে ওদের থিওলজিক্যাল এক্সপ্লেনেশন অফ দিস, ঠিক আছে? তো শুধুমাত্র টপ লিডারকে মেরে ফেলা হয়নি, তার সাথে আরো অন্যান্য মানে টপ লিডারশিপ অ্যাজ এ হোল যারা ছিলেন অনেকেই তো মেরে ফেলেছে বোম্বিং করে। তো এটা কি ওয়ার ক্রাইম না? অবশ্যই এটা ডেফিনেটলি ওয়ার ক্রাইম। এখন ইরানিয়ানরা যে যুক্তিটা দিচ্ছে যে এই যে আমাদের দেশে আমাদের যে লোকগুলোকে মারা হলো, এটা যেই এয়ারক্রাফট থেকে বা যে ব্যক্তি এটাকে শুট করেছে, হি ইজ নট দি কিলার। দ্য এন্টায়ার সিস্টেম, যারা এটার অর্ডার দিয়েছে, যারা এটাকে ফাইন্যান্স করেছে, এভরিওয়ান ইজ ইকুয়ালি কি বলবো, complicit. Yeah, they're complacent with this, so they deserve a punishment. এটা হচ্ছে তাদের দৃষ্টিভঙ্গি থেকে। আর এরকম ঘটনা আদৌ ঘটতে পারে কিনা, এখানে আমি একটা অন্য সম্ভাবনা দেখি। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে যখনই আমরা এই বিষয়গুলোকে আলাপ করতে থাকি, এমওইউর কথা আলাপ করি, দেখেন কখন যেন সন্তর্পণে এই ডিসকাশন থেকে ইসরায়েল বেরিয়ে গেছে। এখন আমরা ট্রাম্পকে নিয়ে কথা বলি, ইরানকে নিয়ে কথা বলি, আমরা ইসরায়েলকে নিয়ে কথা বলি না। বাট ইসরায়েলের হ্যাবিটটা আমরা জানি, ইসরায়েল যুগে যুগে এই কাজটা করে আসছে। ট্রাম্পের যদি কোনো ঝুঁকি থেকেই থাকে, সেটা জায়নিস্টদের পক্ষ থেকে অবশ্যই। They will make an attempt to kill him and put the blame on the shoulder of the Iranians. This is what Israelis have done every time. আমরা আগেও দেখেছি, ওই যে ইউকের যে বেসটা, আমি নামটা ভুলে গেলাম এই মুহূর্তে, মনে পড়ছে না, অনেকদিন আগে। হ্যাঁ, গার্সিয়া বেসে যে বোম্বিংটা হলো, সবাই বললো ইরান এটা করেছে, মিসাইল মেরেছে।
পরে দেখা গেল যে মিসাইলের যে একটা কতগুলো সিস্টেম আছে, যে একটা মিসাইল ল্যান্ড করার পর আপনার একদম প্রিমিটিভ লেভেলে আমরা যে শেল মার্ক যেটা, ওটা থেকে কিন্তু আমরা আইডিয়া করতে পারি এটা কোন কোন অ্যাঙ্গেলে কত দূর থেকে এটা আসছে, এই ট্র্যাজেক্টরি ক্যালকুলেট করে এটা বের। আর এখন তো সিস্টেম অনেক বেশি ডেভেলপ হয়ে গেছে। সমস্ত সিস্টেম দেখা যাচ্ছে ইট হ্যাজ কাম ফ্রম দি ডিরেকশন অফ ইসরায়েল। এবং এর আগে আমরা ইয়ের কথাটা বলেছিলাম বোধহয় আপনাকে একদিন, আমি ওই শিপটার নাম মনে পড়ছে না, ওই যে 1965 ওয়ারের সময়, 6 days ওয়ারের সময় বোধহয়, ওই যে মেডিটেরিয়ানের একটা আমেরিকান শিপকে কিন্তু ইসরায়েলি কিন্তু ইয়ে করেছিল, মিসাইল মেরে ধ্বংস করে দিয়েছিল। পরে দে ট্রাই টু পুট দি ব্লেম অন দি, ইনিশিয়ালি তারা অন্যদের উপর ব্লেম দেওয়ার চেষ্টা করে, তারা বলেছে ইট ইজ এ ফ্র্যাট্রিসাইড, মানে ফ্রেন্ডলি ফায়ার, ভুলবশত হয়ে গেছে। তো এই জিনিসটা ইসরায়েলের আছে, আমরা জানি ইসরায়েল এটা করে থাকে। ইসরায়েল ওই যে বললাম না স্পয়লার, শুরুতেই বলেছি প্রত্যেকটা চুক্তির পেছনে কিছু কিছু স্পয়লার থাকে যারা প্রতিটা মুহূর্তে চায় এটা বাতিল হয়ে যায়, বানচাল হয়ে যায়। তো আমি মোটেই অবাক হব না যদি জায়নিস্টরা, এবং আমরা তো অলরেডি শুনেছি যে খোদ আমেরিকান সিআইএ বলছে যে আমেরিকার ভিতরে নাম্বার অফ Jews or Zionist intelligence operatives are working inside খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের ভিতরেই তারা এসপিওনাজ অ্যাক্টিভিটি চালিয়ে যাচ্ছে। জি স্যার, এবং পেন্টাগন থেকে কিন্তু এটা বলা হয়েছে যে একটা স্পাইং প্রসেস চলছে, তাই না? এটা পেন্টাগন বলেছে কিন্তু। জি, তার মানে কি যে প্রেসিডেন্ট ট্রাম্পস লাইফ ইজ অফকোর্স অ্যাট রিস্ক, বাট মাই অ্যানালিসিস ইজ দ্যাট রিস্ক ইজ ফ্রম দ্য জায়নিস্ট সাইড, from the Israeli side. They will do it and try to put the blame on the Iranian shoulder. That is a very potent observation, sir. এবং আমরা অবশ্যই এমন একটা আউটকাম চাবো না যেখানে খুবই কন্ট্রোভার্সিয়াল একটা মানুষের অ্যাসাসিনেশন হয়ে যেতে পারে, মোর সো আ ওয়ার্ল্ড লিডার। তবে সেক্ষেত্রে ইসরায়েলের প্রসঙ্গ যেহেতু তুললেন স্যার, রিসেন্টলি এই যে আপনার অ্যাটাক, কাউন্টার অ্যাটাক যে শুরু হওয়ার পরে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং ভায়োলেশনের কথাটা বলা হচ্ছিল। তো সেক্ষেত্রে ইরানের কনটেক্সটে যে নিউজ আপডেটগুলো আপনার কভারেজ দিচ্ছিল, সেখান থেকে বলা হচ্ছে ইরান বলেছে দে উইল ডাবল ডাউন যদি তাদের নতুন করে আবার যুদ্ধ শুরু করতে হয়, যুদ্ধে যদি তাদের অংশগ্রহণ করতে হয়। ইসরায়েল ক্যাটস, ডিফেন্স মিনিস্টার অফ ইসরায়েল, তিনি বলেছেন আমরা রেডি আছি, আমরা প্রস্তুত আছি, এবং আমরা আগের থেকেও আরো বেশি ইন্টেন্সভাবে এই যুদ্ধে আমরা জড়িয়ে পড়ব। আপনার কি মনে হয় স্যার ওই রকম ইন্টেন্স লেভেলে যুদ্ধ হওয়ার এবং ইরানের যুক্ত হওয়ার মতো সম্ভাবনা থাকতে পারে? সম্ভাবনা একটা হচ্ছে যে whether you want it, and next is whether you have the capability of doing that. I don't believe US is in a position anymore to sustain either এয়ার ব্যাটল বলি, নেভাল ওয়ারফেয়ার বলি, কিংবা গ্রাউন্ড অফেন্সিভ তো একেবারেই সম্ভাবনার বাইরে। মানে হি মাই ট্রাই বাট দ্যাট উইল ফেইল অবশ্যই। সো এটা তো শুরু থেকেই তো যে সমস্ত পেন্টাগনের বড় টপ অফিসিয়াল যারা আছেন, তাদের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটিতে যারা আছেন, শুরু থেকেই তারা কিন্তু ওভাল অফিসকে বলে আসছেন যে দিস ইজ গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট আন্ডারটেকিং। একদম শুরুতে যখন নাকি সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করা হলো, তখনই তারা বলছে দিস ইজ গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট আন্ডারটেকিং। এবং এখন কেউ বলছে, ওদের মিলিটারি প্ল্যানাররা বলছে যে তুমি যে হরমুজ প্রণালীকে ফিজিক্যালি যদি দখল করতে চাও বা কন্ট্রোল নিতে চাও, দ্যাট উইল টেক অ্যাটলিস্ট 6 months। ইউএস এর ওয়ার প্ল্যানাররা এটা বলছে, এবং এটার পিছনে যে পরিমাণ কস্ট ইনভলভ, হ্যাঁ, এটা এতদিন যেটা করতো সে তো ওই যে পরের ঘাড়ে কাঁঠাল ভেঙে খাওয়ার মতো অবস্থা, যে যা কিছু খরচ হতো গালফ রিজিয়নাল কান্ট্রিগুলো থেকে সেটাকে আদায় করে নিত। এই যে 20% যে সার্ভিস চার্জে সে অ্যাপ্লাই করতে চেয়েছে, দ্যাট ওয়াজ অলসো ওয়ান অফ দি পারপাস, যে এই যুদ্ধটা করতে গিয়ে তার যে ইকোনমিক লসটা হয়েছে এটাকে রিকভার করার জন্য গালফ কান্ট্রিগুলোকে বাধ্য করবে যে তোমার শিপগুলোকে এখান থেকে সেফ প্যাসেজ দেওয়ার জন্য আই এম দি গার্ডিয়ান, আই এম ট্রাইং টু গিভিং ইউ প্রোটেকশন। এটা তো উনি বলেছে সে। জি। তো এটার কারণটা কি? বিকজ হি নিডস মানি নাও, হিজ স্টক পাইল ইজ এক্সস্টেড। কাজেই ইচ্ছা থাকলেও আমেরিকার পক্ষে যুদ্ধটাকে কন্টিনিউ করাটা সম্ভব হবে না। অন দি আদার হ্যান্ড, Iran has got all the capacity to sustain this war. এখানে একটা জিনিস বুঝতে হবে, ইরানকে কিন্তু আমেরিকা ধ্বংস করে দেওয়ার প্রয়োজন নেই। ইরান টিকে থাকা মানে হচ্ছে ইরান জিতে গেল, এটা বুঝতে হবে। ইরান জিতে গেল কারণ এখানে তো ওদের মূল উদ্দেশ্যটাই তো ছিল যে রেজিম চেঞ্জ করে ফেলবে, ওর নিউক্লিয়ার ক্যাপাবিলিটি পুরোপুরি ডিসম্যান্টেল করে ফেলবে, অনেক কিছু করবে ভেবেছিল, একটুও কিন্তু কিছুই করতে পারেনি। ইরান একইভাবে টিকে আছে, এবং দ্যাট সেইজ that was a strategic defeat on the part of the United States.
in this war. আচ্ছা, এই যে স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী রয়েছে তার ঠিক পাশেই কিন্তু আমরা দেখতে পাই, আমরা যখন একটা ম্যাপ চেক করি তার কিছু পাশে যে পশ্চিম দিকে আমরা দেখতে পাই বাবেল মান্ডেব স্ট্রেট, যেটা সুইস ক্যানালের সাথে সংযুক্ত, এবং বিভিন্ন আমাদের যে তথ্য ভান্ডার রয়েছে সেগুলোর উৎস অনুযায়ী আমরা দেখতে পাই গ্লোবাল ট্রেডের প্রায় 11% এই স্ট্রেটের মধ্যে দিয়ে যায়, এই বাবেল মান্দেব স্ট্রেটের মধ্যে দিয়ে যায়, এবং 8% অফ গ্লোবাল এলএনজি এই রুট দিয়ে হচ্ছে গিয়ে এক্সপোর্ট হয়ে থাকে। এবং খুব রিসেন্টলি আমরা আরেকটি আপডেট পেয়েছি যেখানে আপনার হুতি, ইয়েমেনের যারা হুতিরা রয়েছেন তারা বলছেন যদি ইরানের পক্ষ থেকে তাদের এই বাবেল মান্দেব স্ট্রেটটাকে বন্ধ করতে হয়, এখান দিয়ে যাতায়াত এবং বাণিজ্য বন্ধ করতে হয়, তারা কিন্তু সেই সিদ্ধান্ত নিতে রাজি রয়েছে। এবং ইরান থেকেও একদম আপনার ফ্রেশলি রিসিভ নিউজ থেকে আমরা জানতে পেরেছি ইরান অলরেডি ইনস্ট্রাকশন দিয়ে রেখেছে হুতিদেরকে যদি তাদের এনার্জি ইনফ্রাস্ট্রাকচারে কোনো ধরনের অ্যাটাক করা হয়, আক্রমণ করা হয় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, তাহলে যেন বাবেল মান্দেব স্ট্রেটটা বন্ধ করে দেয়। তো স্যার, এইটা যদি বন্ধ হয় আপনার কি মনে হয় গ্লোবাল ইকোনমি এবং এই যে পেট্রোলিয়াম চেইনটা রয়েছে এটার উপর রিপারকাশন কি হতে পারে? এলএনজি আছে, এখানে ক্রুড রয়েছে, তো এই সব কিছুর উপরেই তো প্রত্যেকটি ইকোনমি ডিপেন্ডেন্ট। তো ইকোনমিগুলো কতটা এফেক্টেড হতে পারে এবং গ্লোবাল ইকোনমি কতটা ডাউনওয়ার্ড স্পাইরালে যেতে পারে? শুধুমাত্র যদি হরমুজ প্রণালীটাকে পুরোপুরি ক্লোজ করে দেওয়া হয় তাহলেই দি এন্টায়ার গ্লোবাল ইকোনমি ইজ গোয়িং টু ফেস এ ক্যাটাস্ট্রফি। এটা একটা ক্যাটাস্ট্রফিক কনসিকুয়েন্স হবে। আর তার অন টপ অফ দ্যাট যদি বাবেল মান্দেবও বন্ধ করে দেওয়া হয় তাহলে যে আমাদের পুরো বিশ্বের, আমাদের বলতে শুধু আমাদের বুঝাচ্ছি না বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা গ্লোবাল সাউথের কথা আমি বলছি না, খোদ মার্কিনিরাও কিন্তু নানাভাবে ক্ষতির সম্মুখীন হবে। একটা জিনিস হয়তো আপনি জানেন যে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রেই কিন্তু দি ফার্মার্স আর ফেসিং দি স্কারসিটি অফ ফার্টিলাইজার, তারা কিন্তু ফার্টিলাইজার পাচ্ছে না খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে। এখন ক্ষতির পরিমাণ কি হবে এটা জাস্ট মানে এক কথায় বলতে হবে, দ্যাট ইজ ক্যাটাস্ট্রফিক, খুবই সিভিয়ার কনসিকুয়েন্স হবে। এটা হবে কি না সেটা হলো একটা কথা, যে বাবেল মান্দেব কি আসলেই হরমুজের মতো করে ক্লোজ করে দেওয়া হবে কিনা, বা ক্লোজ করে দিলেও ওটাকে মানে কতদিন এটাকে রিটেইন করতে পারবে, ক্লোজ অবস্থা ধরে রাখতে পারবে। দেয়ার ফিউ কোয়েশ্চেনস। ফার্স্ট থিং হচ্ছে বাবেল মান্দেবের যদি ক্লোজ করতেই হয় এটা করবে কারা? হুতিরা করবে। হুতিরা কারা? হুতিরা ইজ দি পার্ট অফ অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স। এমওইউতে কিন্তু বারবার এই জিনিসটাকে এমফাসাইজ করার চেষ্টা করা হয়েছে মার্কিনীদের পক্ষ থেকে যে এই অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স মেনটেন করা যাবে না। And that's very interesting because US is making its axis of offense বা attack with all the Gulf regional countries, আর ইরানকে বলছে তুমি কোনো অ্যালাইস মেনটেন করতে পারবে না। মানে when you ask something then you have to push the other side to a corner when it will be obligated to listen to you. But এখানে কেসটা তো সেরকম না। এখানে ইরানকে তো ওইভাবে কর্নার করতে পারেনি, রাদার Iran cornered, pushed USA to the extent that they were compelled to sign an MOU. তো সেদিক থেকে হুথিরা বিং দি পার্ট অফ দি এক্সিস অফ রেজিস্ট্যান্স তারা এই কাজটা করার সক্ষমতা রাখে, বাট ইরান যেভাবে করে স্টেট অফ হরমুজকে কন্টিনিউয়াসলি অ্যাডমিনিস্টার করতে পারে, দে ক্যান কিপ ইট আন্ডার কন্ট্রোল। যেটা একটু আগে আপনি বলছিলেন যে একসঙ্গে 100টা করে শিপ পার ডে পাস করার কথা, সেখানে বিগত প্রায় 23 দিনে মোটে 625টা শিপ ক্রস করেছে। আচ্ছা, এটা একটু বলে নিই, এখানে কিন্তু একটা ছোট্ট একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে এখানে ইরান হ্যাজ প্লেড স্মার্ট। সেটা কীরকম? এই হরমুজ প্রণালী তারা ওপেন করে দেবে, এটার সঙ্গে কিন্তু একটা অ্যাসোসিয়েটেড ক্লজ of the MOU was that যে ইরানিয়ান অয়েল এক্সপোর্টের উপরে আমেরিকার যে স্যাংশন ছিল সেই স্যাংশনটাকে লিফট করে নেওয়া হবে। যখন স্যাংশনটাকে লিফট করে নেওয়া হলো, হোয়াট ইরান ডিড অন প্রায়োরিটি বেসিস তার যে সমস্ত তেলবাহী জাহাজগুলোকে ছিল সেগুলোকে সে সবার আগে স্টেট অফ হরমুজ দিয়ে সে পার করিয়ে দিয়েছে। ফলে যেটা হচ্ছে প্রায়োরিটিতে কিন্তু অন্যান্য দেশের জাহাজগুলো আসেনি, বাট এর মাধ্যমে কিন্তু ইরান প্লাস যতদূর আমি জানি $4 বিলিয়ন মধ্যে এক্সপোর্ট কিন্তু সে এর মধ্যে করে নিয়েছে, যে ব্লকেটটা ওঠার সাথে সাথে মানে ইট ইজ সামথিং লাইক যদি আমরা $80 পার ক্রুড অয়েল যদি ধরি তাহলে প্রায় $4 বিলিয়ন ওয়ার্থ অফ ইরানিয়ান অয়েল হ্যাজ পাস থ্রু দিস স্টেট অফ হরমুজ।
আচ্ছা, এখন আসি ইয়ের ব্যাপারে, বাবাল মানদেবের। বাবাল মানদেবে যেটাকে আমি বলবো যে হুথিস আর ইন এ পজিশন টু ক্রিয়েট সাম ইরিটেশন, যেদিক দিয়ে কোনো শিপ টিপ গেলে তারা মিসাইল টিসাইল ছুঁড়ে মারলো দুই একটা, ফলে ওই যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তখন শিপ ইন্স্যুরেন্স কস্ট অনেক বাড়িয়ে দেবে, বা যারা ক্যারিয়ার যারা আছে, শিপিং লাইন যারা আছে, তারাও দিক দিয়ে যেতে চাবে না। সো দিস ইজ সর্ট অফ ইরিটেশন তারা তৈরি করতে পারবে, বাট নট টু দি স্কেল যেভাবে করে ইরান পরে হরমুজকে কন্ট্রোল করছে। হুথিরা তো একটা অ্যাকচুয়ালি ছোট্ট একটা গ্রুপ, তারা তো ওরকম অর্গানাইজ একটা কান্ট্রি না পারছে। তার ভিতরে ইয়েমেনের ভিতরে তো দুটো ডিভিশন আছে, নর্দার্ন ইয়েমেন আর সাউদার্ন ইয়েমেন, দুটো। এর ভিতরে একটা অংশকে আবার সৌদি আরব সাপোর্ট করছে। সো তারা ইরিটেশন ক্রিয়েট করতে পারবে, বাট তারা এটাকে টোটালি বন্ধ করে দিতে সক্ষম কিনা সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। তবে আমি মনে করি সিচুয়েশনটাকে হয়তো ওই পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার সুযোগ কেউ দেবে না। মানে বারবার একটা জিনিস মনে রাখতে হবে যে লাস্ট টাইম ওয়াই Mr. Trump was compelled to sit for a negotiation, that those factors remains. যে গ্লোবালি যে একটা ওয়াইল্ড ক্রাইসিস তৈরি হবে এটা তো সবাই জানে। সো দোজ প্রেশার্স স্টিল কন্টিনিউস, দিস ইজ ওয়ান পার্ট অফ ইট। আরেকটা জিনিস হচ্ছে যেটা আমরা প্রায় ভুলে যাই, সেটা হচ্ছে আমরা ভাবছি যে ইরান আর ইসরায়েলের বিরুদ্ধে, আপনার মার্কিনীদের এবং ইসরায়েলিদের বিরুদ্ধে ইরান একা লড়ে যাচ্ছে, বাট ব্যাপারটা হয়তো পুরোপুরি সেরকম না। উই ডু নট নো হোয়াট গোজ আন্ডারনিথ দি টেবল। আমরা জানি না ইরান যে এতদিন ধরে একটা এরকম সুপার পাওয়ার এগেন্সটে সাস্টেইন করছে। I think I won't be wrong if I just speculate that they are getting substantial amount of support from China and other big powers in some form or the other. তারা সাপোর্টটা পাচ্ছে। This support could be in the form of just buying Iranian petroleum. আর যে ব্লকেটের কথা বললো, ব্লকেটটা তো আপনি সিতে ব্লকেটটা দিতে পারেন, বাট ইরান হ্যাজ গট সি ওনলি টুয়ার্ডস দি সাউথ অ্যান্ড দেন এই যে এদিকে পার্সিয়ান গালফ, আর এর চারিদিকে তো তার মনে করেন ল্যান্ড বর্ডার উইথ আদার কান্ট্রিজ। তাদের ভিতরে অনেকেই তাদের ফ্রেন্ডলি কান্ট্রি যারা ইরানের সঙ্গে কোঅপারেট করছে, ওই সমস্ত ল্যান্ড করিডোর দিয়ে প্রচুর ট্রেড অ্যান্ড কমার্স কন্টিনিউ করতে পারে। সো এটা করলে ইট উইল নট হ্যাভ এ চোকিং ইফেক্ট অন ইরান। আমরা যদি ধরো কিউবার কথা ধরি, কিউবা একটা আইল্যান্ড, শুধুমাত্র কিউবাকে ইন এ স্টেট অফ সিজ রাখার জন্য সম্ভবত আমেরিকাকে 180 মানে ভেসেল, মানে ব্যাটলশিপ তাদেরকে ইউজ করতে হয়েছে টু পুট কিউবা ইন এ স্টেট অফ সিজ, অ্যান্ড দ্যাট ইজ এগেইন এ স্মল আইল্যান্ড কান্ট্রি। আর এখানে ইরান কিন্তু একটা আইল্যান্ড কান্ট্রি না। সো ইটস রিয়েলি ভেরি ডিফিকাল্ট প্রপোজিশন যে কীভাবে করে পুরো কান্ট্রিটাকে তুমি চোখ করে একেবারে এমন একটা অবস্থায় পৌঁছে দিবা যে সে একেবারে না খেয়ে মারা যাবে, এরকম সুযোগ একেবারেই নেই। সো এটা মার্কিনিরাও রিয়েলাইজ করে, মিস্টার ট্রাম্পও রিয়েলাইজ করেন। হয়তো এই অ্যাটাক করে দু একটা বোমা ফেলে সে আবার একটা লিভারেজ ক্রিয়েট করতে চাচ্ছে টু পুট সাম প্রেশার অন দি ইরান অ্যাজ ওয়েল, যে ক্ষতি তো তোমাদেরও হচ্ছে। এর ফলে হয়তো আবার একটা নতুন করে একটা ডায়ালগের বা একটা নেগোসিয়েশনের দুয়ার উন্মোচিত হতে পারে, এবং আমি শিওর পাকিস্তান এবং কাতারেরও তো ছেড়ে দেবে না, আমাদের দে উইল কন্টিনিউ ট্রাইং, যে বিকজ এভরিওয়ানস ইন্টারেস্ট ইজ বিং হার্মড থ্রু দিস ওয়ার। স্যার এখানে আমার পাকিস্তান সম্পর্কে একটা কোয়েশ্চেন, যখনই এই যে এমওইউটাকে ভায়োলেট করা হলো এবং ফাইটিং রিস্টার্ট হলো, সেক্ষেত্রে কিন্তু তাদের কাছ থেকে যে নিউজটা আমরা পেয়েছি পাকিস্তানের সাইড থেকে বলা হয়েছে দে আর ইন এ স্টেট অফ গ্রেভ কনসার্ন, দে আর শোয়িং গ্রেভ কনসার্ন। তো পরবর্তীতে যেহেতু প্রথম এমওইউটা তারা ফ্যাসিলিটেট করেছে অ্যালংসাইড কাতার, আমরা কি সামনে নতুন কোনো ডকুমেন্ট বা নতুন কোনো অ্যাগ্রিমেন্ট সাইন করানোর জন্য এই দুটি দেশকে এক্সেলারেটেড হতে দেখবো, নাকি বর্তমানে যে এমওইউটা আছে সেটাকেই তারা পরবর্তীতে আবার আগের অবস্থায় ফেরত আনার চেষ্টা করতে পারে? প্রথম কথা হচ্ছে যে পাকিস্তান অবশ্যই চেষ্টা করে যাচ্ছে এবং চেষ্টা করে যাবে যাতে করে আবার কোনো একটা সমঝোতায় পৌঁছানো যায় দুটো দেশের মধ্যে। তবে আমার বিশ্বাস সেম এমওইউ নতুন করে সাইন হবে না। আমি যেটা একবার বলেছি ট্রাম্পের ক্ষেত্রেও বললাম যে একই পথে তো মানুষ দুবার হাঁটে না, যে পথে গিয়ে সে একবার হোঁচট খেয়েছে সে পথে আবার নতুন করে হাঁটতে যাবে না, এটা বুদ্ধিমানের কাজ না। ঠিক একইভাবে এই এমওইউটা স্ট্যান্ড করে নাই কেন? যে এর ভিতরে প্রচুর কন্ট্রোভার্সি ছিল, এর ভিতরে প্রচুর ইফস অ্যান্ড বাটস ছিল, এর ভিতরে ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে বিভিন্ন পার্টির বিভিন্নভাবে জিনিসগুলোকে ইন্টারপ্রিট করার একটা সুযোগ ছিল। বিভিন্ন কারণে এই এমইউটা সার্ভাইভ করতে বা সাস্টেন করতে পারেনি। সো আমার অ্যাসাম্পশন হচ্ছে আবারও তাদেরকে আলোচনার টেবিলে বসানোর একটা উদ্যোগ পাকিস্তানের পক্ষ থেকে থাকবে, কাতারের পক্ষ থেকে থাকবে, রেস্ট অফ দি ওয়ার্ল্ডও চেষ্টা করবে আবার নতুন করে একটা নেগোসিয়েশন হোক, বাট ইট মে নট বি এক্স্যাক্টলি দি সেম MOU as the existing one, or not existing, it has
already been scrapped or declined. রিডান্ডেন্ট হয়ে গেছে। Redundant হয়ে গেছে. But some sort of agreement will be there, but it may not be exactly the same one. নট দ্য সেম ওয়ান। আচ্ছা স্যার, তো ইরানিয়ান ফরেন মিনিস্টার আব্বাস আরাকচি, পররাষ্ট্রমন্ত্রী, তিনি একটা খুব সুন্দর বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন দিস ইজ এ ওয়ার অফ আওয়ার এক্সিস্টেন্স, যে দিস ইজ অ্যান এক্সিস্টেন্সিয়াল প্র্যাকটিস তাদের ক্ষেত্রে, ইটস নট ভার্বেটাম। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তাদের পক্ষ থেকে যুদ্ধটাকে তারা তাদের অস্তিত্বের সাথে সম্পৃক্ত করেছে, তাদের টিকে থাকার যুদ্ধ হিসেবেই দেখছে। আবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি তারা বলছে টু ইনস্টিল পিস ইন দ্য মিডল ইস্ট, যে এখানে যেন একটা পিসফুল এনভায়রনমেন্ট, তাদের যে অ্যালাই কান্ট্রিগুলো রয়েছে, তাদের বন্ধু রাষ্ট্র, গালফে বন্ধু রাষ্ট্র রয়েছে, তাদের সবচেয়ে বড় বন্ধু ইসরায়েল রয়েছে, তাদের জন্য যেন একটা সাম্যাবস্থা তৈরি করতে পারে, সেটি তাদের মূল ফোকাস কিংবা তাদের প্রাইমারি প্রায়োরিটি। তো আপনার কি মনে হয় স্যার, এই যে পিস প্রসেসটা, আমাদের তো অ্যাট দি এন্ড অফ দ্য ডে উই আর নট লুকিং টু সাইন অ্যান এমওইউ। এমওইউ তো আমাদের এন্ড গোল না, আমাদের এন্ড গোল হচ্ছে একটা বাইন্ডিং পিস এগ্রিমেন্ট উইথ সাস্টেইনেবল ক্লজেস। এটা কি আপনি দেখতে পাচ্ছেন যে নিয়ার ফিউচারে এমন কোনো কিছু সিগনেচার বা সাইন করা হবে? প্রথম কথা হচ্ছে যে ইউএস উইলিংলি এটা করবে না কখনো। আচ্ছা, USA will be rather compelled to do that at one stage. যে আমরা যে কথাটা বারবার বলে থাকি যে আমরা যখন নাকি একটা ব্যাটল বা যুদ্ধের কথা চিন্তা করি, আমরা শুধু ট্যাকটিক্যাল লেভেলে, অপারেশনাল লেভেলে চিন্তা করি, কার কয়টা শিপ লস হলো, কার কয়টা এয়ারক্রাফট লস হলো। এটা উই ডু নট থিঙ্ক স্ট্র্যাটেজিক্যালি। যেমন আমাদের যে মিলিটারি স্কলার সঞ্জুর একটা খুব চমৎকার একটা কথা আছে, ইউ মে উইন 100 ব্যাটলস বাট ইউ মে আলটিমেটলি লুজ দি ওয়ার। লুজ দি ওয়ার মানে এখানে হচ্ছে আপনি অনেকগুলো খণ্ডযুদ্ধ, ছোট ছোট কনফ্লিক্টের ভিতরে ইউ মাইট অ্যাপারেন্টলি হ্যাভ লট অফ অ্যাচিভমেন্টস, তারা এতগুলো শিপ উড়িয়ে দিয়েছে, এতগুলো বেস ধ্বংস করে দিয়েছি, বাট এট দি এন্ড আপনি ওয়ারে জিতলেন নাকি হারলেন সেটা ডিপেন্ড করবে আপনার ওয়ার অবজেক্টিভ যেটা ছিল আপনি সেটাকে অ্যাচিভ করতে পেরেছেন কি পারেননি। এখানে আমেরিকার একটা উদ্দেশ্য ছিল, অ্যাজ আই অফেন সে দ্যাট ইটস সামথিং লাইক ওই যে আমাদের বিভিন্ন পলিটিক্যাল পার্টিতে আর্মড ক্যাডার থাকে না, ওই যে ক্যাডার যেগুলো থাকে আর কি। তো ইসরায়েল ওয়াজ সামথিং লাইক দি ক্যাডার, ইউএস এর ক্যাডার টাইপের আর কি। তারা এই পুরো মধ্যপ্রাচ্যের মধ্যে, মধ্যপ্রাচ্য শব্দটা আসলে এখন আর ব্যবহার করা হয় না, স্মার্ট লোকরা বলে যে ইট ইজ ওয়েস্ট এশিয়া। ইট ইউজ টু বি নোন অ্যাজ ওয়েস্ট এশিয়া, পরে এখন এটা ওয়েস্টার্নরা এটাকে মধ্যে মিডল ইস্ট বলা শুরু করেছে। সো ওয়েস্ট এশিয়াতে আসলে কি পিসের কোনো সংকট ছিল কখনো? ওয়েস্ট এশিয়াতে পিসটা বা যেটাকে আমরা এখানে মিডল ইস্ট বলছি, এখানে তো পিসের সংকট ছিল না। Did Iran ever pose any threat to any of the countries? Did Iran ever went out of its border and try to invade some other country, capture some other country? কিন্তু করেনি তো কখনো। কেন মনে হলো যে he wants to bring peace in this region? The best way you can bring peace in Gulf region is withdraw your bases from here. of course. Simple. Because these bases are creating all the nuisance. এই বেসগুলো এখানে আনা হয়েছে in the name of protecting or safeguarding the Gulf region or Gulf countries, but these bases have become the কি বলবো prime target in this war. আজকে যদি কুয়েতে, কাতারে, বাহরাইনে বা ইউএইতে বা অন্যান্য জায়গাতে যদি আমেরিকান বেসগুলো না থাকতো, তাহলে ইরান কি ওখানে তাদের মিসাইল ছুড়ে মারতো? মিসাইল ছুড়ে মারতো না, বিকজ দেয়ার টার্গেট ইজ নট দি পিপল অফ কুয়েত অর কাতার অর বাহরাইন অর সৌদি আরব, দ্য টার্গেট ইজ দ্য আমেরিকান বেসেস দেয়ার। of course. তো আমি তো মনে করি যে ইফ ইউ ওয়ান্ট টু ব্রিং পার্মানেন্ট পিস ইন দিস এরিয়া, ইউ জাস্ট ওয়াইন্ড আপ অ্যান্ড গো এলসওয়্যার। যাবে, আপনার কি মনে হয়? যেতে বাধ্য হবে। দিস ইজ হোয়াট আই থিঙ্ক। মানে দিস ইজ, it might sound very ridiculous or maybe too much of some thinking, ambitious thoughts, but আমার মনে হচ্ছে Iran has already emerged as the power in West Asia. মানে ইট ইজ দ্য পাওয়ার ব্লক আমরা যেটা বলি না, আমরা একসময় তো বাইপোলার ওয়ার্ল্ড ছিল, দুইটা সুপার পাওয়ার ছিল, এখন আমরা মাল্টিপোলার ওয়ার্ল্ড বলি, যেখানে নাম্বার অফ রিজিওনাল পাওয়ার্স আছে। এখানে আমরা যেমন চায়নার কথা বলি, ওদিকে রাশিয়া আছে, ওদিকে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের রিজিওনাল পাওয়ারগুলো আছে। সিমিলারলি পুরা এন্টায়ার ওয়েস্ট এশিয়াতে ইরান হ্যাজ অলরেডি এস্টাবলিশ ইটসেলফ অ্যাজ দ্য রিজিওনাল পাওয়ার। আচ্ছা, এটাকে এখন যে সমস্ত গালফের কান্ট্রিগুলো আছে তারাও এটা রিয়ালাইজ করা শুরু করবে আস্তে আস্তে, যে বাই কোঅপারেটিং উইথ ইরান উই রাদার গেইন সামথিং, বাই নট কোঅপারেটিং উইথ ইরান উই লুজ মেনি থিংস, and there is no good reason why, leaving aside their close neighbors, they should try to make friendship with someone just on the other side of the Atlantic and bring all the misery, all the troubles. প্রয়োজন ছিল না।
তো এই মিডল ইস্টে পিস যদি আমরা দেখতে চাই সেক্ষেত্রে একমাত্র উপায় হচ্ছে যে ইউএসকে এখান থেকে সরে যেতে হবে তার বেসগুলোকে। প্রথম কথা হচ্ছে বেসগুলোর কেন প্রয়োজন, হোয়াট ওয়াজ দি প্রিলিউডটা তো ছিল এটাই যে তোমাদের উপরে যাতে কেউ অ্যাটাক করতে না পারে, আমরা তোমাদেরকে সেফটি প্রোভাইড করব, তাই না? সেফটি তো প্রোভাইড করতে তারা পারলো না, দে হ্যাভ ফেইলড। সেফটি আমব্রেলা তো কাজ করে নাই। এখন বরঞ্চ মিডল ইস্টের লোকগুলোরই বলা উচিত যে ভাই তোমরা এখান থেকে চলে যাও, তাহলে আমরা সেফ থাকবো। আর এই যে ওয়ার অফ টু ব্রিং রিজিওনাল পিস, এটা একটা মানে এটার কোনো ভিত্তিহীন একটা কথা। ইরানের পক্ষ থেকে যদি বলি, হ্যাঁ আমি তো বলবো যে ইরান সো ফর দে হ্যাড বিন ফাইটিং ডিফেন্সিভ ওয়ার। অফকোর্স ইট ইজ, তারা তো অফেন্সিভে যায়নি, তারা অস্তিত্ব রক্ষার জন্য তারা যুদ্ধ করে যাচ্ছে। উল্টো মিস্টার ট্রাম্প বলেন যে দিস ইজ ইরান ইজ পোজিং এক্সিস্টেন্সিয়াল থ্রেট টু ইউএসএ। দ্যাটস এ টোটাল লাই। Rather, US bases are putting existential threat onto Iran, যেখানে তারা শুধুমাত্র মিলিটারি স্থাপনাগুলোকে টার্গেট করছে না। রাইট ফ্রম দি বিগিনিং অফ দি ওয়ার, একেবারে ওয়ারের প্রথম দিনেই তারা কি করলো, একটা গার্লস স্কুলে অ্যাটাক করলো। জি, বারবারিয়ান অ্যাক্ট, ইটস অ্যাবসলিউটলি বারবারিয়ান অ্যাক্ট। তাদের এত সুন্দর প্রিসিশন গাইডেড মিউনিশন আছে, তাদের স্যাটেলাইট কাভারেজ আছে, ভুল করে তো একটা মিসাইল গিয়ে একটা গার্লস স্কুলে হিট করার কথা না। That was done purposefully. মানে জনমনে একটা ভীতির সঞ্চার করে দেয়া, একটা ফোবিয়া তৈরি করে দেয়া, একটা স্ক্যারি তৈরি করে দেয়া। সো রাইট ফ্রম দি বিগিনিং দে হ্যাভ সেন্ড দি রং সিগন্যালস। তারা মনে করেছে যে ইরানের ভেতরে একটা মাস আপরাইজিং তৈরি করে এক্সিস্টিং রেজিমকে ক্ষমতাচ্যুত করা যাবে। বাট যতই তারা এই সমস্ত ভুলগুলো করছে, তাদের ইউনিটি কিন্তু আর অনেক বেশি সলিড হচ্ছে। এই জন্যই আজকে আমরা ফিউনারালে দেখতে পাচ্ছি মিলিয়ন্স অফ পিপল আর গিভিং স্লোগান রিভেঞ্জ, দে ওয়ান্ট রিভেঞ্জ। This has glued the entire nation together. They now fully realize who is the real enemy. It's not the regime. So far they're doing all the mistakes, and fact is that ওরা যেভাবে করছে 40 দিনে যেটা পারেনি, আরও হয়তো 40 months তারা ট্রাই করলে ওটা হবে না। এবং আমি আশা করব যে এই যে ওয়ার প্রসেসটা যে চলছে, যে কনফ্লিক্টটা যে চলছে, পরবর্তী ইন্টারপ্রিটেশনের জন্য আপনি আমাদের প্ল্যাটফর্মে আবারও আসবেন স্যার। শিওর স্যার, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এতটা এনলাইটেন করার জন্য এবং এতটা কম্প্রিহেন্সিভ একটা ডিসকাশন দেওয়ার জন্য। আশা করব পরবর্তীতে এই টপিক এবং অন্যান্য টপিকের জন্য আপনি আমাদের প্ল্যাটফর্মে আসবেন। অবশ্যই, থ্যাংক ইউ। তো সুপ্রিয় দর্শক, আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। খুবই দরকারি একটা টপিক ছিল কিন্তু আজকে আমাদের যে ডিসকাশনটা হলো। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ফেসবুক এবং ইউটিউব পেজে লাইক এবং সাবস্ক্রাইব করবেন রেসপেক্টিভলি, এবং আমাদের ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, এবং কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আপনারা কোন ধরনের টপিক দেখতে চান এবং কোন ধরনের ডিসকাশন আপনারা আমাদের কাছ থেকে এক্সপেক্ট করেন। থ্যাংক ইউ সো মাচ।